প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং ইতিমধ্যেই শুরু করে দিয়েছো অ্যাডমিশনের প্রস্তুতি। এবং আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের ইংরেজি ক্লাসও শুরু হয়ে গেছে গত 10 তারিখ থেকে, এবং আজকে ঠিক সন্ধ্যা 8:30 রাত 8:30টার সময় আমাদের আজকে সেকেন্ড ক্লাস হবে। সো সেই ধারাবাহিকতায় অ্যাডমিশন প্রস্তুতির একটি অংশ হিসাবে প্রশ্ন ব্যাংক সলভ আজকে আমরা সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2018-19 সেশনের ইংরেজি প্রশ্ন। আমরা দেখে আসি কি প্রশ্ন এসেছিল। আমরা 4টা অপশন দেখেই খুব সহজেই বুঝে যাচ্ছি এটি হচ্ছে প্রেপোজিশন থেকে এই প্রশ্ন এসেছে, স্পষ্ট। এবার আমাদের বলতেছে আই থিঙ্ক হি ইজ ফ্যামিলিয়ার উইথ মানে কারোর সাথে পরিচয় থাকা, পরিচিত থাকা, কোনো বিষয়ে বেশ জ্ঞান থাকা এমন অর্থে। তার মানে আমার মনে হয় হি ইজ ফ্যামিলিয়ার উইথ দিস সাবজেক্ট, অর্থাৎ এই বিষয়ে তার জ্ঞান আছে এমন অর্থে বসেছে, ঠিক আছে। পরের প্রশ্ন আসি আমরা। মাই বেস্ট ফ্রেন্ড মাঝার ইজ নেইমড আফটার, অর্থাৎ নেইমড আফটার শব্দের অর্থ নামানুসারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন হচ্ছে, দেখতেই পাচ্ছ নেইমড আফটার, তাই না, অর্থাৎ নামানুসারে অর্থে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, কারণ নাম অনুসারে, অর্থাৎ তার দাদার, বিখ্যাত দাদার নামে তার নাম আসলে এমন, নেইমড আফটার। এই অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্ন বলছে ইকোনমিজ ডিভাইড রিসোর্সেস, সম্পদকে ভাগ করেছে, অর্থাৎ যদি সম্পদ থাকে, এই হচ্ছে টোটাল সম্পদ, এটাকে ভাগ করছে 4টা ক্যাটাগরিতে, 1টা 2টো 3টা 4টা, এই 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে, ঠিক আছে। আগে ছিল কে, এই পুরোটা হচ্ছে সম্পদ, সেই সম্পদকে বিভাজন করেছে এই 4টা ক্যাটাগরিতে। তার মানে আগে এই অবস্থা ছিল, পরে এই অবস্থা হয়েছে, তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, অথবা রূপান্তর হয়েছে, ঠিক আছে। এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর হয়েছে, তাহলে রূপান্তর অর্থে প্রেপোজিশন ইনটু হয়, ডিভাইড ইনটু, তার মানে আমাদের বি অপশন কারেক্ট ফর্ম। বুঝতে পেরেছো কিভাবে সলভ আমরা করলাম। পরের প্রশ্ন চলে আসো। দ্য কমিটি হ্যাজ অ্যারাইভ, পৌঁছেছে, সিদ্ধান্তে পৌঁছাইছে। আমরা ধরে নিলাম যে আমাদের এইটা আলোচনা আসলে পুরোটা একটা আলোচনা, এই আলোচনার একটা পয়েন্ট, এই সিদ্ধান্তে তারা পৌঁছালো, তাই না। এখান থেকে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, অর্থাৎ এরা সবাই প্রেপোজিশন অ্যাট একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা ব্যবহার করতেছি, অ্যাট আ ডিসিশন। প্রেপোজিশন খুব ভালো করে আত্মস্থ করতে হয় হৃদয় থেকে, হ্যাঁ, বিভক্তি তো হৃদয়ের খেলা আসলে, তাহলে সহজ হয়, গরুর মতো মুখস্থ করলে এটা হয় না। আচ্ছা, পরের প্রশ্ন, মানি সিমস টু বি দ্য প্রাইমারি ড্যাশ। আচ্ছা, দা আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট, দেখো একটু, আর্টিকেল দি, প্রাইমারি এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এই গ্যাপটাই কে বসবে, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। গ্রামার বলতেছে নাউন, সবই নাউন, এটা নাউন, হোপ নাউন, মোটিভেটর নাউন, এটা নাউন। তোমাকে যদি আমি এখন বলি, আমার মনে আছে আমি স্কুলে পড়তাম, 20 টাকার জন্য নদী পার হয়ে গেছিলাম একটা সাঁতরে বর্ষাকালে, অনেক বেশ কষ্ট হয়েছিল, হ্যাঁ, এবং স্রোতে আরো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পিছায় গেছিলাম, ওই দিকে চলে গেছিলাম। 20 টাকা আমাকে দিয়ে কি করলো, মোটিভেটর। টাকাই মানুষের প্রাথমিক মোটিভেটর, হ্যাঁ, মোটিভেটর, প্রেরণাদায়ী সব থেকে বেশি, হ্যাঁ, যতই যাই বলো না কেন, মোটিভেটর। প্রথমত অর্থই মানুষের প্রাথমিক আসলে, এরপরে অনেক কিছু হইতে পারে, কিন্তু অর্থই প্রথম প্রেরণা দেয়, প্রথমত মানুষকে, মানে মোটিভেশনের। তোমাকে যদি আমি তোমার এখন ওই মোটিভেশন দিই, তুমি ধরো প্রথম হইলা অ্যাডমিশন টেস্টে, তুমি মানুষ হবা হ্যান ত্যান এসব আমি বলবো না, তুমি প্রথম হইছো, কোচিংগুলো থেকেই তুমি প্রচুর টাকা আর্ন করতে পারবা, যা তোমার ওই 4 বছরের শিক্ষা জীবনের খরচ উঠে যাবে, বা আগের শিক্ষা জীবনের খরচ উঠে যাবে, এই জন্য ভালো করে পড়ো, এটাই তোমার মোটিভেশন, ঠিক আছে। পরের প্রশ্নে আসো। আচ্ছা, আমরা সবগুলো অপশনে দেখতে পাচ্ছি ভার্ব, ডিজার্ভ, ভার্ব হচ্ছে প্লুরাল, ডিজার্ভস ভার্বের সাথে এস আছে, সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার আছে, আর এটা তো ভার্বের আইএনজি, এটা কোনো ফাইনাইট ভার্ব নাই।
তো আমরা তিনটা অপশন দেখেই বুঝে ফেলেছি এখানে একটা ভার্ব বসবে। তাহলে এখন আমাদের কাজ হবে বাক্যের সাবজেক্টকে সেটা নির্ণয় করা। ক্লিয়ার? আমরা জানি সাবজেক্ট এইটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে এই আগের পুরো অংশটাই কার? সাবজেক্টের, অর্থাৎ এই পুরো অংশটা কিন্তু সাবজেক্টের। কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে রিয়েল সাবজেক্টকে, প্রকৃত সাবজেক্টকে। ঠিক আছে? এর একটা লিস্ট আছে, তোমরা সবাই জানো। অ্যাজ ওয়েল অ্যাজ, আমি পুরোটা লিখতেছি না, অ্যালং উইথ, ঠিক আছে, টুগেদার উইথ, টুগেদার উইথ, ফর বোথ, ফর বোথ, ইন অ্যাডিশন, accompanied by, accompanied with, এদের আগে একটা সাবজেক্ট থাকে, এদের পরেও একটা সাবজেক্ট থাকে। এই ভার্বটি কেমন হবে সেটা এই সাবজেক্ট বলে দেয় এদের আগে। তাহলে দেখে ফেলো যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আসলে কোন সাবজেক্ট আছে। এই যে দ্য ইয়াং এন্টারপ্রেনার, এইটাই হচ্ছে বাক্যের প্রকৃত সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে এখানে সিঙ্গুলার। ক্লিয়ার? ডিজার্ভস প্রেইজ, তরুণ উদ্যোক্তারা প্রশংসার দাবিদার, আসলে তারা ডিজার্ভস করে প্রশংসা। পরের প্রশ্ন চলে আসো। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কি দেখা যায় সেটা বুঝতে হয়, ঠিক আছে? তাহলে এই দ্যাট থেকে কি তৈরি হয়েছে সবাই জানো, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে আমি দেখো রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন, খেয়াল করো। এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি আর ফর, রিকোয়ার, আর্স, প্রিফার, ঠিক আছে, অ্যাডভাইস, আস্ক, ইনসিস্ট, সাজেস্ট, এস ফর সাজেস্ট, এরা থাকে, তখন বুঝে নিতে হয় এই প্রশ্নটি সাবজাংটিভ থেকে এসেছে। আরো কাজ আছে, আমি সংক্ষেপে বলি, এটা নিয়ে ভুল বোঝার কিছু নেই। সাবজাংটিভ অনুজ্ঞা, যখন এই বাক্যটি অনুজ্ঞায় থাকে তখন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হয় দ্যাট সাবজেক্ট ভার্বের একেবারে বেস ফর্ম। অনেকেই দেখবে সাজেস্টেড পাস্ট আছে, তাহলে এটাও পাস্ট হবে, যেটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। কিন্তু সাবজাংটিভ এতই বেয়াড়া, এরা টেন্সকে মানে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মানে না, নাম্বারকে মানে না, ভীষণ বেয়াড়া এরা। যখনই তুমি বুঝে ফেলবা এই প্রশ্নটি সাবজাংটিভ থেকে এসেছে, তখনই ওই সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফর্ম। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করবো আরো। সো বেস একটাই আছে, লিভস, ডি অপশন কারেক্ট ফর্ম। ইট ওয়াজ আ ভেরি, আমরা আবার দেখতেছি, দেখো আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। সিচুয়েশন দেখো এখানে নাউন, এটা তো জানোই। তাহলে নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে এই গ্যাপে অ্যাডজেক্টিভ বসে যাবে আসলে। ওকে, এবার অ্যাডজেক্টিভ দেখতে দুই ধরনের, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। অ্যাক্টিভ সেন্স হলে ভার্বের আইএনজি, প্যাসিভ সেন্স হলে ভার্বের থার্ড। ওকে, এবার ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন, এই পরিস্থিতিটা কেমন? আমি যদি বলি ক্লাস কি? বোরিং। তুমি কে? বোর্ড। তুমি বোরিং না, কিন্তু তুমি বোর্ড। পরিস্থিতি কি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে? অবশ্যই পারে, পরিস্থিতি তো সব। তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না যে সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে থাকবো, ঠিক 10টা 12 মিনিট থেকে আমি হাসবো, 1:30টায় কাঁদবো। এটা হইতে পারে না, এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তার মানে সিচুয়েশন মানে এই নাউনটি সক্রিয়, এ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ হবে এম্বারাসিং সিচুয়েশন। ঠিক আছে, ধরো ক্রিকেট খেলা দেখতেছো, খেলা কি? এক্সাইটিং। তুমি কে? এক্সাইটেড। আচ্ছা, অ্যানালজির কনসেপ্ট দেখো, ব্রাশ দিয়ে পেইন্টিং করছে, আর এই যে ভাস্কর্য, সিজল, এই যে হাতুড়ি, এই বাটাল, এটাকে সিজল বলা হয়। দুইটা সম্পর্ক ধরতে হয়। ওকে, পরের প্রশ্ন দেখো, ডগ আর লিশ, কুকুরকে বেঁধে রাখার যে দড়ি, ওটাকে বলা হয় লিশ। তাহলে
এদের সম্পর্ক হচ্ছে বেঁধে রাখার সম্পর্ক, ঠিক গরুকে যেটা থিয়েটার, কাউকে বেঁধে রাখা হয়েছে এই যে থিয়েটার। ওকে, পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই পেপারটা ধরো, আমি এখানে একটা পেপারের কথা বললাম, এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, ক্লিয়ার, কিন্তু এটা কি বোঝা যাচ্ছে এটা কি আখের ছোবড়া, বাঁশের ছোবড়া, গোলপাতার কাঠ, মানে সুন্দরী কাঠ, কিছু বোঝা যাচ্ছে না আসলে। তার মানে কি হচ্ছে, আর এই যে আমার সামনে যাই পেন দিয়ে বুঝি এটি প্লাস্টিক দিয়ে তৈরি, এটা তো প্লাস্টিকই আছে, উপাদান কিন্তু স্পষ্ট, তখন হবে অফ। আর যদি বোঝাই না যায় তখন হচ্ছে ফ্রম, মানে অস্তিত্বই বিলীন হয়ে গেছে। সো দেখো, পেপার ইজ মেড ফ্রম উড, ওই তুমি যে কাগজটাই লিখতেছো ওটার উপাদান কি, র ম্যাটেরিয়ালস কি ছিল, তুমি কিন্তু বুঝতেছো না। পরের প্রশ্নে চলে আসো, চুজ দ্য কারেক্ট ইজ অ্যাক্সেলারেট। অ্যাক্সিলারেট দুটো ভাওয়েলের মাঝে ডাবল কনসোন্যান্ট হয়ে যাবে, লরেট। ওকে, অ্যাক্সিলারেট, বি অপশন কারেক্ট ফর্ম। ইউফেমিজম শব্দের অর্থ কি, অর্থাৎ কোনো কর্কশ শব্দকে একটু মিষ্টি করে দেয়। আমি বললাম সে তো বেকার, শুনতে ওর খুব খারাপ লাগবে, হি ইজ আউট অফ ওয়ার্ক, বুঝতে পারছো কনসেপ্ট এটা। আমি বললাম রফিক তো গতকাল মরে গেছে, এটা শুনে খুব নিষ্ঠুর লাগবে, হায়রে। আবার যদি বলি রফিক গতকাল গত হয়েছে, একটু শ্রুতিমধুর, কনসেপ্ট কিন্তু সেম, সেটাই। অর্থাৎ ডেসক্রিপশন অফ ডিসএগ্রিয়েবল থিং বাই অ্যান এগ্রিয়েবল নেম, বুঝতে পারছো, মানে কর্কশ শব্দকে একটু প্রমিত, মানে প্রমিত বলা যাচ্ছে না, একটু অপেক্ষাকৃত কোমল শব্দকে দিয়ে ঢেকে ফেলা, ইউফেমিজম। নোটাবল শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, মানে অ্যান্টোনিম, তার মানে কনসিডারেবল না, এটা সিনোনিম, বিখ্যাত, উল্লেখযোগ্য। প্রোঅ্যাক্টিভ বানান ভুল আছে, প্রো, আচ্ছা, ইনসিগনিফিক্যান্টকে আমরা বলবো, ঠিক আছে। চুজ দ্য সিনোনিম অফ ওয়াট, ফেয়ার। ফেয়ার মানে আমরা বলি না ফেয়ার প্লে, ন্যায্য, ন্যায্য, অর্থাৎ কোনো পার্শিয়ালিটি নেই, ইমপার্শিয়াল সিনোনিম হবে ইমপার্শিয়াল। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2018-19 কোয়েশ্চেন। আমরা দেখেছি কোন কোন জোন থেকে প্রশ্ন এসেছে। ভোকাবুলারি থেকে এসেছে দুটো, সবচেয়ে বেশি এসেছিল প্রেপোজিশন থেকে 4টা প্রশ্ন এসেছিল। আমরা আরও দেখেছিলাম এই সেশনে আমরা অ্যানালজি থেকে দুটো, যেটা ভোকাবুলারির অন্তর্ভুক্ত, এবং গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে। সো এই টপিকসগুলো আস্তে আস্তে, এই নির্যাসগুলো থেকে তোমার জ্ঞান অর্জন করতে হবে এবং এভাবেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই সামগ্রিক ইংরেজি প্রস্তুতির জন্য আজকে রাত 8:30টার ক্লাসেই তুমি স্বাগত তোমাকে, এবং জয়েন করতে পারো। আজকে সেকেন্ড ক্লাসটা যেন মিস না হয়, আমরা খুবই ব্যাখ্যামূলক ক্লাস নিব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।